আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা মেটাবলিজম এর কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়া শুরু করেছিলাম। আজকে পড়াবো গ্লাইকোজেন। হ্যাঁ, মেটাবলিজম। গ্লাইকোজেনটা কি তোমরা একটু যদি মনে করে দেখো, একটু প্রথম কার্ডের পড়াটা মনে করো। গ্লাইকোজেন কি? পলিমার অফ গ্লুকোজ, তাই না? অনেকগুলো গ্লুকোজ দিয়ে গ্লাইকোজেনটা তৈরি। প্ল্যান্টে যদি আমরা বলি যে যেই স্টার্চ গুলো বা কার্বোহাইড্রেট গুলো প্ল্যান্টে জমা থাকে কি হিসেবে? স্টার্চ হিসেবে, সেটাও গ্লুকোজের পলিমার। হ্যাঁ, আর এনিম্যালে যে এক্সেস যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা জমা হয় গ্লাইকোজেন হিসেবে। আর এই জমা হয় আমাদের বডির যে স্কেলিটাল মাসেল আছে সেখানে জমা হয়, আবার লিভারে জমা হয়, ব্রেনেও থাকতে পারে। মেইনলি এই গ্লাইকোজেন মেটাবলিজম যখন আমরা পড়বো, স্কেলিটাল মাসেল এবং লিভার নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে গ্লাইকোজেন গুলোর একটি স্ট্রাকচারটা মনে করে দেখো। স্ট্রাকচার ছিল কেমন? এটা এই যে এক একটা গ্লুকোজ, এগুলো তাই না, গ্লুকোজ মলিকুল একটার সাথে আর একটা লম্বা চেইন আকারে কানেক্টেড থাকে। এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লুকোসাইডিক বন্ড। আর বিয়ানটা এই যে গ্লুকোজ মলিকুল, এটার যে কার্বনগুলোকে নাম্বারিং করি আমরা এইভাবে। দেখো এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5, আর 5 এর সঙ্গে যে এক্সট্রা যেটা সেটা হচ্ছে 6। তাহলে একটা গ্লুকোজে 6টা কার্বন থাকে, তাই না? এরকম সবগুলো গ্লুকোজে একটা গ্লুকোজের নাম্বার 1 কার্বনের সাথে পাশের গ্লুকোজটার নাম্বার 4 কার্বনের একটা বন্ড তৈরি হয়, সেটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। হ্যাঁ, আর এরকম 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা 1,4 গ্লুকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যে একটা লিনিয়ার চেইন হয়, ঠিক আছে, পলিস্যাকারাইডে লিনিয়ার চেইন ফর্ম হয়। আর গ্লাইকোজেনে আরো একটা সাইড চেইনও থাকে, এটা হাইলি ব্রাঞ্চড একটা মলিকুল। হ্যাঁ, সাইড চেইন যখন হবে সেখানে হচ্ছে একটা কার্বনের 1 এর সাথে অন্য একটা গ্লুকোজের 6 কার্বন। তাহলে একটা গ্লুকোজের নাম্বার 1 কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের 6 কার্বনের যখন বন্ডিং হবে তখন সেখানে একটা সাইড চেইন তৈরি হবে। এরপরে বাকিগুলো আবার 1,4 লিঙ্কেজ, এখানে 1,4 লিঙ্কেজ, আরো যত গ্লুকোজ জমা হবে সব হচ্ছে 1,4 লিঙ্কেজ দিয়ে এই বন্ড তৈরি হবে। এরপরে আবার যখন কোথাও 1,6 বন্ড তৈরি হবে সেখানে আবার সাইড চেইন হবে, এবং তারপরে যতগুলো পাশাপাশি আবার চেইন হবে সব 1,4 লিঙ্কেজ দিয়ে। ঠিক আছে, তাহলে একটা গ্লাইকোজেনে আমরা দুই রকমের বন্ড পাই, একটা হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আর একটা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ঠিক আছে, এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমাদের গ্লাইকোজেন গুলো আমরা যখন খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, সেই খাবারটা খাওয়ার পরে কি হয়? ডাইজেশন হয়। ডাইজেশন হয়ে গ্লুকোজ তৈরি হয় আমাদের ইন্টেস্টাইনে, তাই না? গ্লুকোজটা অ্যাবসর্পশন হবে। অ্যাবসর্পশন হয়ে এটা লিভারে যে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যাতে পরে সিস্টেমিক সার্কুলেশন দিয়ে অন্য কোথাও মানে হোল বডিতে সাপ্লাই হবে। প্রতিটা সেলের এনার্জি পায়, মানে এনার্জি লাগে, এই এনার্জিটা পায় হচ্ছে গ্লুকোজ থেকে। তাহলে সবগুলো সেলের ধরো গ্লুকোজ সাপ্লাই হয়ে গেল, তখন কি হবে? তখন হচ্ছে এক্সেস যে গ্লুকোজ গুলো থাকবে সেগুলো তখন কি করবে? লিভারে চলে যাবে বা মাসলে গিয়ে গ্লাইকোজেন ফর্ম করবে, সেই গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে। আবার যখন আমাদের বডি ফাস্টিং কন্ডিশনে থাকে অথবা খুব সিভিয়ার মানে এক্সারসাইজ করে অনেক বেশি, তখন কি হবে? এই গ্লাইকোজেন গুলো ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ আবার আমাদের বডির বিভিন্ন সেল ইউজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এখন আসে যে এই যে দুই জায়গায় গ্লাইকোজেন মেইনলি জমা থাকে, লিভার থাকে এবং মাসেলে থাকে, তাই না? এটার অ্যামাউন্ট কত? আমরা লিভারে 90 গ্রাম গ্লুকোজ পাই, কিন্তু টোটাল যে লিভার 1.8 কেজি। হ্যাঁ, 1.8 কেজির একটা লিভারের 5% টিস্যুই হচ্ছে গ্লাইকোজেন দিয়ে তৈরি থাকে। আর মাসল অনেক বড়, স্কেলিটাল মাসল আমাদের বডি হোল বডিতে ছড়িয়ে আছে, তাই না? এটা প্রায় 35 কেজি এভারেজ একজন পার্সনের। 35 কেজি স্কেলিটাল মাসলের মাত্র 0.7% টিস্যু ওয়েট হচ্ছে গ্লাইকোজেন দিয়ে তৈরি। তবে যেহেতু মাসল অনেক বেশি, এই জন্য আমরা 245 গ্রাম গ্লাইকোজেন আমরা জানি যেটা মাসলে থাকে। ঠিক আছে, তাহলে লিভারে আমরা 90 গ্রামের মতো পাই এভারেজ বা 5% অফ টিস্যু ওয়েট, আর মাসলে পাই কত? 245 গ্রামের মতো এবং 0.7% অফ টিস্যু ওয়েট। ঠিক আছে, এটার সোর্স কোনটা? লিভার গ্লাইকোজেনটা সাধারণত ডায়েটারি কার্বোহাইড্রেট থেকে পায়, এবং গ্লুকোনেওজেনেসিসের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজ থেকে আবার গ্লাইকোজেন তৈরি হয়ে সেটা লিভারে জমা হতে পারে। আর মাসল যে গ্লাইকোজেন এটা করে, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ থেকে
সরাসরি মানে তার মানে কি ডায়েটারি কার্বোহাইড্রেট থেকে যে ব্লাডে যে গ্লুকোজ অ্যাবজর্পশন হলো সেই গ্লুকোজ থেকে মাসল গ্লাইকোজেন তৈরি করে। আর একটা কি মাসল ল্যাকটিক অ্যাসিড। মাসল যখন মানে গ্লাইকোলাইসিসের আমরা জানি এন্ড প্রোডাক্ট কি, নর্মাল যদি গ্লাইকোলাইসিস হয় এন্ড প্রোডাক্ট তৈরি হয় পাইরুভেট। আর যদি অ্যানারোবিক কন্ডিশনে হয় বা যদি কেউ এক্সারসাইজ করে খুব বেশি স্টারনিয়াস এক্সারসাইজ করে তখন কি হবে, ওই গ্লুকোজ সাপ্লাই দিয়ে কমপ্লিট করতে পারবে না, তাই না? তখন আমাদের মাসলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে এনার্জি সাপ্লাই দিবে। আর এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হয় ল্যাকটেন, তাই না? তাহলে এই মাসলে যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে, এই ল্যাকটিক অ্যাসিড থেকেও আবার এই গ্লাইকোজেন তৈরি হতে পারে। ঠিক আছে? তাহলে যেটা এরপরে কি টার্নওভার রেট, মানে কত দ্রুত এই গ্লাইকোজেনটা তৈরি হয় বা কত দ্রুত এই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়। লিভারটা র্যাপিড হবে এবং মাসল গ্লাইকোজেনটা এটা টার্নওভার রেট হচ্ছে স্লো। ব্লাড গ্লুকোজ মেইনটেইনে রোল প্লে করে হচ্ছে লিভার গ্লাইকোজেন। ঠিক আছে? তাহলে যখনই আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে সঙ্গে সঙ্গে লিভার গ্লাইকোজেন, বা আমরা না খেয়ে থাকি, ফাস্টিং থাকি, রোজা থাকি, হ্যাঁ, স্টারভেশনে থাকি, তখন লিভার গ্লাইকোজেন গুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ সাপ্লাই দিবে, হ্যাঁ, আমাদের ব্লাডে। কিন্তু মাসল গ্লাইকোজেন বেশি পরিমাণে থাকলেও এটা ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দিতে পারে না, হ্যাঁ, কারণ গ্লাইকোজেন ব্রেকডাউনের একদম লাস্ট স্টেপে গিয়ে যে এনজাইমটা লাগে সেটার নাম গ্লুকোজ 6 ফসফেটেজ। এই এনজাইমটা মাসলে থাকে না। এই জন্য মাসলে লাস্টে গ্লুকোজ তৈরি হওয়ার জাস্ট আগের স্টেপটা, গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হওয়ার আগের স্টেপে গিয়ে মাসল গ্লাইকোলাইসিসটা থেমে যায়। তাহলে ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে না, কিন্তু এই যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে সেটা আবার মাসল নিজেই ইউজ করতে পারবে, হ্যাঁ, তার এনার্জি প্রোডাকশনের জন্য। তাহলে এটা একটা ধরনের কাজে লাগলো, আর লিভারের গ্লাইকোজেনটা অন্য এক ধরনের কাজে লাগলো। এখন মাসল অ্যাক্টিভিটির ফুয়েলের এই লিভার গ্লাইকোজেনের কোনো রোল নাই, কিন্তু যখন আমার মাসলে কোনো এক্সারসাইজ করব, মাসলের অনেক বেশি গ্লুকোজ ডিমান্ড হবে, হ্যাঁ, তখন এটা হচ্ছে এই মাসল গ্লাইকোজেনটা রেডি সোর্স হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে? এইটা কারণ এই যে গ্লুকোজ 1 ফসফেট, আমরা যখন স্টেপটা পড়বো তখন বুঝবো যে গ্লুকোজ 1 ফসফেট যে এখানে গ্লাইকোলাইসিস তৈরি হয় সেটাকে গ্লাইকোজেনোলাইসিসে, সেটা আবার গ্লাইকোলাইসিসে মানে তখন এক স্টেপ এগিয়ে থাকে মেটাবলিজমের সময়। তাহলে এখন টার্মগুলো একটু ভালো করে মনে রাখো। গ্লাইকোজেনেসিস, হ্যাঁ, গ্লাইকোজেন মেটাবলিজম, এটা হচ্ছে দুইটা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, যখনই এই জেনেসিস মানে টার্মটা থাকবে তখন বুঝবে যে ফরমেশন, তাহলে গ্লাইকোজেন ফরমেশন। আর গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ব্রেকডাউন, যে কোনো কিছুর সাথে লাইসিস দিলে ব্রেকডাউন, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ব্রেকডাউন। ঠিক আছে? তাহলে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস। আর একটা টার্ম কি গ্লাইকোলাইসিস, যখন জেনটুকে অ্যাড করবো না শুধু গ্লাইকো, তখন মনে রাখবে যে ব্রেকডাউন অফ গ্লুকোজ। ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ, গ্লাইকোজেনেসিস হচ্ছে ফরমেশন অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেনোলাইসিস ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। ঠিক আছে? টার্মগুলো মনে রাখবে। লাইপোলাইসিস ব্রেকডাউন অফ লিপিড। ঠিক আছে? এইটা তাহলে আমরা এখন প্রথমে পড়বো গ্লাইকোজেনেসিস, কিভাবে গ্লাইকোজেন ফরমেশন হবে। এই গ্লাইকোজেনেসিস প্রসেসটা সাবস্ট্রেট হিসেবে ইউজ করে গ্লুকোজকে, হ্যাঁ, অথবা গ্লুকোজ 1 ফসফেট, ঠিক আছে, এটা করতে পারে। এটা প্রোডাক্ট কি হবে, এই পুরো প্রসেসের শেষে আমরা গ্লাইকোজেন পাবো। আর মেইনলি এটা লিভার এবং মাসলে হবে, ব্রেনেও তো হবে। আচ্ছা, কম্পার্টমেন্ট কোনটা? সাইটোপ্লাজম। আর এর নেচারটা হচ্ছে অ্যানাবলিক। ঠিক আছে? তাহলে আর এই প্রসেসের রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেজ। এটা হচ্ছে মেইন এনজাইম বা কি এনজাইম। ঠিক আছে? গ্লাইকোজেন সিনথেজ মনে রাখো। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন সিনথেসিসে যে এনজাইম লাগে সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেজ। ঠিক আছে? নামের সাথে মিল আছে। এখন আমরা স্টেপস গুলো পড়বো, হ্যাঁ। স্টেপস গুলো প্রথমে কি হয়, প্রথমে এই গ্লুকোজ, যেহেতু গ্লুকোজ এক্সেস হলে গ্লাইকোজেন তৈরি হয়, তখন কি গ্লুকোজ দিয়ে ওই যে গ্লাইকোলাইসিসের প্রথম স্টেপটার কথা মনে আছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় এবং এনজাইম থাকে কি হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ, লিভারে গ্লুকোকাইনেজ এবং মাসল আর হচ্ছে এক্সট্রা হেপাটিক টিস্যুতে হেক্সোকাইনেজ, তাই না? তাহলে একই এনজাইমের দুটো আইসো, এটা হচ্ছে আইসো এনজাইম। তাহলে প্রথম স্টেপটা একদম জাস্ট লাইক গ্লাইকোলাইসিস, হ্যাঁ। এই জন্য যে গ্লুকোজ 6 ফসফেট
পেলাম একই এটার মতনই। এরপরে সেকেন্ড স্টেপ যেটা ফসফোগ্লুকোমিউটেস, জাস্ট একটা মিউটেশন হবে। প্রথম স্টেপে কি একটা ফসফেট অ্যাড হবে এখানে, হ্যাঁ। আর সেকেন্ড স্টেপ কি, এই যে ফসফেটটা 6 পজিশনে ছিল সেখান থেকে 1 এ চলে যাবে, তাহলে গ্লুকোজ 1 ফসফেট তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে দুটো স্টেপ চলে গেল। এরপরে স্টেপে আসো, আমরা গ্লুকোজ 1 ফসফেট পেয়েছি। এখানে কি হবে, এখন আমাদের একটা কম্পাউন্ড লাগবে, তার নাম হচ্ছে ইউটিপি, ইউরিডিন ডাইফসফেট, সরি ইউরিডিন ট্রাইফসফেট। হ্যাঁ, তাহলে এই ইউটিপিটা কি হবে, ইউরিডিনের সাথে ট্রাইফসফেট, 3টা ফসফেট আছে, এখান থেকে একটা ফসফেট রিমুভ হয়ে তৈরি হবে ইউডিপি, ইউরিডিন ডাইফসফেট। হ্যাঁ, আর এই যে গ্লুকোজ 1 ফসফেট ছিল, এখানে গ্লুকোজের 1 ফসফেটটাও চলে যাবে, এখানে পাইরোফসফেট, পিপিআই বা পাইরোফসফেট, দুটো ফসফেট রিলিজ হয়ে যাবে এখান থেকে। আর আমরা যে কম্পাউন্ড পাবো সেটার নাম ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ। ঠিক আছে, ইউটিপি আর গ্লুকোজ 1 ফসফেট মিলে তৈরি হলো ইউডিপি গ্লুকোজ। ঠিক আছে, আর এখানে যে এনজাইম লাগে ইউডিপি গ্লুকোজ ফসফোরাইলেজ। হ্যাঁ, ইউডিপি, ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ ফসফোরাইলেজ, এটা। এরপরে ইউডিপি যেটা হলো, এখন কি হবে, এখন হচ্ছে একটা গ্লাইকোজেন। এখন গ্লাইকোজেন তৈরির জন্য আমরা যে গ্লুকোজ, আমরা একটু আগে পড়েছি কি গ্লাইকোজেন ফরমেশন কিভাবে হয়, একটা গ্লুকোজের সাথে আর একটা গ্লুকোজের বন্ডিং হয় 1,4 লিঙ্কেজ দিয়ে, তাই না। এখন গ্লুকোজ তো আমরা পাচ্ছি, এখন গ্লুকোজটা বন্ড, ফার্স্ট বন্ড কিভাবে তৈরি হবে, ফার্স্ট বন্ড তৈরি হওয়ার জন্য তো একটা প্লেস লাগবে, তাই না, যে কোথায় গিয়ে অ্যাড হবে। এই অ্যাড হওয়ার জন্য গ্লাইকোজেনিন এটা নামের একটা প্রোটিন আছে। হ্যাঁ, সেই প্রোটিনটা কি করবে, এই ইউডিপি থেকে গ্লুকোজটা নিবে, নিয়ে গ্লাইকোজেনিনের সাথে একটা টাইরোসিন লাগানো ছিল অ্যামিনো অ্যাসিড, সেটাকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে এখানে গ্লুকোজটা অ্যাড করবে। অ্যাড করলে তখন কি হবে, এরপরে সাথে সাথে একটা গ্লুকোজ না, পরপর 7টা গ্লুকোজ অ্যাড হয়ে যাবে। গ্লাইকোজেনিনের সাথে ইউডিপি গ্লুকোজ থেকে একটা করে গ্লুকোজ নিয়ে অ্যাড হবে, হতে হতে 7টা গ্লুকোজ যখন অ্যাড হবে, এটাকে আমরা বলবো গ্লাইকোজেন প্রাইমার। ঠিক আছে, এই গ্লাইকোজেন প্রাইমার তখন এরপরের যে গ্লুকোজ নিবে সেটা নিয়ে ওই যে 1,4 লিঙ্কেজ দিয়ে লিনিয়ার চেইন তৈরি করতে থাকবে, একটা করে গ্লুকোজ নিবে আর চেইন বড় করতে থাকবে, তাহলে তখন হচ্ছে 1,4 গ্লুকোসিল রেসিডিউ তৈরি করবে। এখানে যে এনজাইম লাগে সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, এই যে কি এনজাইম যেটা, এটা হচ্ছে মূল এনজাইম। এতক্ষণ যে এনজাইমগুলোর নাম পড়লাম সেগুলো হচ্ছে সহকারী, তাই না, মেইন এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। এটার কাজ কি তাহলে, এটা হচ্ছে গ্লুকোজের, দুটো গ্লুকোজের মাঝে 1,4 লিঙ্কেজ তৈরি করে দেওয়া, এইটা। তাহলে ইউডিপি থেকে গ্লুকোজটা এখানে চলে আসবে গ্লাইকোজেনে, আর ইউডিপিটা রিলিজ হবে, রিলিজ হয়ে এইটা কিন্তু আবার এই ইউটিপি ফর্ম করে ইউডিপি হিসেবে ইউজ হতে পারবে। আর একটা ফসফেট অ্যাড হবে এর সঙ্গে, ইউটিপি হলো ইউরিডিন ট্রাইফসফেট, সেটা আবার ইউজ হতে পারবে। যেটা হোক, আমাদের মূল কথা হচ্ছে এটা। তাহলে আমরা গ্লুকোসিল রেসিডিউ 1,4 গ্লাইকোজেন, মানে 1,4 গ্লুকোসিল বন্ড দিয়ে তৈরি আমরা গ্লাইকোজেন পেয়ে গেলাম। এখন এই প্রসেসটা বারবার চলতে থাকবে, চেইন লম্বা হবে, চেইন লম্বা হতে থাকবে। এরপরে আসবে কি একটা ব্রাঞ্চিং এনজাইম। তাহলে শুধু 1,4 লিঙ্কেজ দিয়ে তো আর গ্লাইকোজেন তৈরি হবে না, 1,6 লিঙ্কেজও তো লাগবে, তাই না, গ্লুকোজ গুলোর মাঝে, নাহলে তো ব্রাঞ্চিং হবে না, গ্লাইকোজেন তৈরি হবে না। এই জন্য তখন আসবে ব্রাঞ্চিং এনজাইম। এটার কাজ কি, এটা হচ্ছে, আচ্ছা, এটার কাজ কি, যখন এখানে যে কোনো একটা গ্লাইকোজ 1,4 লিঙ্কেজ অ্যাড করতে থাকবে, অ্যাড করতে থাকলে এখানে যখন একটা করে গ্লুকোজ অ্যাড করতে থাকলে এই চেইনগুলো যখন 11টা গ্লুকোজের সমান লম্বা হয়ে যাবে, মানে 11টা গ্লুকোজ রেসিডিউ যখন অ্যাড হয়ে যাবে, তখন কি হবে, যে কোনো একটা জায়গায় 6টা, অ্যাটলিস্ট 6টা গ্লুকোজ নিয়ে একটা চেইন ব্রেক হবে। হ্যাঁ, ব্রেক হয়ে সেটা কি করবে, সেটা গিয়ে পার্শ্ববর্তী যে কোনো একটা চেইনে এই গ্লুকোজের সাথে 1,6 লিঙ্কেজ দিয়ে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 1,6 লিঙ্কেজ দিয়ে অ্যাটাচড হয়ে যাবে, এই যে এখানে অ্যাটাচড হয়ে গেল। এই কাজটা করবে ব্রাঞ্চিং এনজাইম। তাহলে চেইন লম্বা করতে থাকবে গ্লাইকোজেন সিনথেস, এবং চেইন ভেঙে নিয়ে আবার ব্রাঞ্চিং সাইড চেইন তৈরি করবে ব্রাঞ্চিং এনজাইম। এরপরে এই যে সাইড চেইন তৈরি হলো, এটাতেও গ্লুকোজ অ্যাড হবে, এখানেও গ্লুকোজ অ্যাড হতে থাকবে। এই গ্লুকোজ অ্যাডিশন গুলো সব গ্লাইকোজেন সিনথেসের কাজ। ব্রাঞ্চিং এনজাইম শুধুমাত্র সাইড চেইন তৈরি করলো, আর বাকি সব কাজ আবার চেইন অ্যাড করবে 1,4 লিঙ্কেজ দিয়ে এই গ্লাইকোজেন সিনথেস।
এরপরে আবার যখন 11টা গ্লুকোজ হয়ে যাবে, আবার সেই চেইনটা ব্রেক হবে, ব্রেক হয়ে পাশের কোনো একটা চেইনে গিয়ে আবার অ্যাড হবে, একই প্রসেসে চলতে থাকবে এবং হাইলি ব্রাঞ্চড একটা গ্লাইকোজেন মলিকুল বা গ্লুকোজের পলিমার তৈরি হবে। ঠিক আছে, এখন তোমরা যদি বইতে দেখো, হারপারে যদি দেখো, হারপারের ছবিটা ঠিক এরকম, স্টেপসের পাথওয়েটা এভাবে দেখানো হয়েছে। হারপার 31st এডিশনে, এটা 165, পেজ নাম্বার 165, হ্যাঁ, 165 পেজ যদি আমরা খোলো দেখবা যে এরকম একটা দেখতে পাও। এখানে ভালো করে খেয়াল করে, এখানে এই যে প্রথমে গ্লুকোজ, গ্লুকোজ থেকে হবে গ্লুকোজ 6 ফসফেট, জাস্ট যেভাবে বললাম। এরপরে এই যে পাথওয়েটা, এই যে গ্লাইকোজেন সিনথেস হয়ে এই যে এখানে গ্লাইকোজেন তৈরি হলো, তাহলে এই পাথওয়েটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, আর এই গ্লাইকোজেন থেকে আবার এই যে এই পাথওয়েটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ব্রেকডাউনের পাথওয়ে। এসে এখানে এই স্টেপটা একই, দুইটা পাথওয়ের একই। হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট তৈরি হওয়া, আর গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়া। হ্যাঁ, পাথওয়েটা একই। এরপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার তৈরি হবে গ্লুকোজ, এই পাশের পাথওয়েটা, এই এনজাইমটা কাজ করবে। ঠিক আছে, এইটা। তাহলে তোমরা যখন লিখবে, তোমাদের যদি গ্লাইকোজেন মেটাবলিজম আসে পরীক্ষায়, তাহলে তোমরা কিন্তু এই পুরোটা তুলে দিবে, মানে গ্লাইকোজেনেসিসও আসবে, গ্লাইকোজেনোলাইসিস প্রসেসটাও আসবে। হ্যাঁ, আর যদি যে কোনো একটা পাথওয়ে আসে, গ্লাইকোজেনেসিস অথবা গ্লাইকোজেনোলাইসিস, তখন কি হবে, তখন যে কোনো একটা পাথওয়ে তোমাদের, মানে যেটা চেয়েছে শুধুমাত্র সেটা দিবে। এবং এই ছবিটা ভালো করে যদি পড়ো, তোমাদের অ্যাকচুয়ালি গ্লাইকোজেন মেটাবলিজমের সবকিছু পড়া হয়ে যাবে। এই যে কিভাবে রেগুলেশন, সেটাও এখানে বলা হয়েছে। হ্যাঁ, রেগুলেশনটা আমরা পরে বলি। আচ্ছা, এখন আসো গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, তাহলে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। এখন আমরা যদি কোনো সময় ধরো লম্বা সময় না খেয়ে আছি, 10-12 ঘন্টা না খেয়ে আছি, আমাদের গ্লুকোজ সাপ্লাই তখন কি হবে, আমরা তো খাচ্ছি না, তাহলে গ্লুকোজ কোথায় থেকে পাবে আমাদের সেল, তখন আমাদের বডির যে গ্লাইকোজেন স্টোর আছে সেটা ব্রেকডাউন হবে। যদি প্রায় 12 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকি, তারও বেশি সময় লং টাইম স্টারভেশনে থাকি, তখন কি হবে, তখন গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস একসাথে চলবে। তাহলে আমাদের বডি প্রথম গ্লুকোজ সাপ্লাই দিবে, প্রথমে আমরা গ্লুকোজ পাবো থেকে, আমরা খাবার থেকে। যদি খাবারে না পাই, তাহলে গ্লাইকোজেনোলাইসিস থেকে। যদি গ্লাইকোজেন স্টোরও শেষ হয়ে যায়, তখন গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, যেটা কি আমাদের মাসলকে ব্রেকডাউন করে মাসল থেকে তৈরি করবে, অথবা আরো যেসব গ্লুকোজেনিক সাবস্ট্রেট আছে সেই সব সাবস্ট্রেট থেকে তৈরি করবে। হ্যাঁ, এইটা। তাহলে এখন আমরা পড়বো গ্লাইকোজেনোলাইসিস। এটার সাবস্ট্রেট গ্লাইকোজেন, তাহলে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু ফর্ম গ্লুকোজ ইজ কল্ড গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, সাবস্ট্রেট গ্লাইকোজেন এবং প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। এটা হচ্ছে মাসলে আর লিভারে সবগুলোই গ্লুকোজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, এবং আর স্কেলিটাল মাসলে কি হয়, ফ্রি গ্লুকোজ কিছু তৈরি হবে, আর গ্লুকোজ 1 ফসফেট তৈরি হবে বেশি। হ্যাঁ, একটু আগে যে স্টেপটা দেখিয়েছিলাম, এই যে এখানে দেখো, এখানে গ্লুকোজ 1 ফসফেট। হ্যাঁ, গ্লুকোজ 1 ফসফেট থেকে ফসফোগ্লুকোমিউটেজ দিয়ে গ্লুকোজ 6 ফসফেট হতে পারে ব্রেকডাউনের সময়, কিন্তু এরপরে যেটা ফসফেট, এই যে গ্লুকোজ 6 ফসফেটেজ, এই এনজাইমটা গ্লাইকোজেন ব্রেকডাউনের জন্য এই এনজাইম লাগবে। এটা কি করবে, গ্লুকোজ তৈরি করবে। এই এনজাইমটা স্কেলিটাল মাসলে নাই। ঠিক আছে, এই এনজাইমটা স্কেলিটাল মাসলে নাই, এই জন্য স্কেলিটাল মাসল কি করে, এখানে স্টপ করে দেয়। গ্লুকোজ 1 ফসফেটের পরে এটা আর আগায় না। ঠিক আছে, এই এনজাইমটা না থাকার কারণে। কাজে আর কিন্তু লিভারে সবটুকু পাথ হয়ে চলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে আমরা এই জন্য মেইনলি স্কেলিটাল মাসলে আমরা পাই গ্লুকোজ 1 ফসফেট, আর লিভারে আমরা গ্লুকোজই পাচ্ছি। স্কেলিটাল মাসলে কিছু গ্লুকোজ তৈরি হয়, এটা রেশিও হচ্ছে 10:1, এবং কেন এই 1 একটুখানি গ্লুকোজ তৈরি হয় সেটা আমরা যখন স্টেপসটা পড়বো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই কথাটা মনে রাখো, আমরা অনেক সময় ভাই জিজ্ঞেস করি যে এন্ড প্রোডাক্ট, গ্লাইকোজেনোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি, তোমাদের তখন বলতে হবে কি, লিভারে গ্লুকোজ আর স্কেলিটাল মাসলে মেইনলি গ্লুকোজ 1 ফসফেট এবং কিছু গ্লুকোজও তৈরি হয়। যদি আমরা রেশিও জিজ্ঞেস করি কি রেশিওতে তৈরি হয়, তখন আমরা বলি 10:1। হ্যাঁ, গ্লুকোজ 1 ফসফেট বেশি তৈরি হয়, গ্লুকোজটা অল্প তৈরি হয়। সাইট কোথায়, লিভার, মাসল এবং ব্রেইন, কারণ এই তিন জায়গাতেই তো গ্লাইকোজেন আছে। কম্পার্টমেন্ট সাইটোপ্লাজম। হ্যাঁ, এটা মাইটোকন্ড্রিয়ার কোনো রোল নাই। গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লাইকোজেনেসিস দুটোই কিন্তু সাইটোপ্লাজমে হবে। এটার নেচার হবে ক্যাটাবলিক এবং রেট লিমিটিং এনজাইম গ্লাইকোজেন ফসফোরাইলেজ।
ঠিক আছে, ওটা ছিল গ্লাইকোজেন সিনথেস, আর এটা হচ্ছে ফসফোরাইলেজ। ব্রেকডাউনে হচ্ছে ফসফোরাইলেজ। জাস্ট একটা করে এনজাইমের নাম মনে রাখবে তোমরা। স্টেপস আসো। স্টেপস তাহলে কি? প্রথমে কি, এটা কিন্তু রিভার্স না, মানে যে পাথওয়েতে গ্লাইকোজেন তৈরি হলো সেই পাথওয়েতে কি ব্রেকডাউন হচ্ছে? আমরা তো একটু আগে দেখলাম একটা সাইক্লিক্যাল পাথওয়ে, তাই না? তার মানে এক পাথওয়েতে তৈরি হচ্ছে আর একটা পাথওয়েতে ব্রেকডাউন হচ্ছে, একই পাথওয়ে না। জাস্ট লাইক যেমন গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোলাইসিস একই, একটার আর একটা রিভার্স না, কিছু ক্ষেত্রে আলাদা ছিল, এটাও আলাদা আছে। হ্যাঁ, তাহলে প্রথমে যে গ্লাইকোজেন থাকবে সেই গ্লাইকোজেনটা কি হবে? এখানে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। হ্যাঁ, এটা হচ্ছে মেইন এনজাইম এবং এটাই রেট লিমিটিং এনজাইম। এটা কি করবে? ওই যে গ্লুকোজের 1,4 যে লিঙ্কেজ ছিল, ঠিক আছে, সেখানে এই সেখান থেকে একটা করে গ্লুকোজে ব্রেকডাউন করবে। ঠিক আছে, গ্লুকোজ ব্রেকডাউন করে তৈরি করবে কি? গ্লুকোজ 1-ফসফেট। ঠিক আছে, সরাসরি গ্লাইকোজেন ফরমেশনে আমরা কি গ্লুকোজ 1-ফসফেট থেকে প্রথমে পেয়েছিলাম ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ, তারপরে হচ্ছে গ্লাইকোজেনিনের সাথে ওটা অ্যাড হলো 1,4 লিঙ্কেজ, তারপরে 1,6 লিঙ্কেজ হলো, ফাইনালি আমরা গ্লাইকোজেন পেলাম। গ্লাইকোজেনটা যখন ব্রেকডাউন হবে সরাসরি গ্লাইকোজেন ফসফোরাইলেজ কি করবে? এটা ব্রেকডাউন করতে থাকবে, গ্লুকোজ 1-ফসফেট তৈরি করতে থাকবে। হ্যাঁ, সরাসরি গ্লুকোজ না, গ্লুকোজ 1-ফসফেট তৈরি করতে থাকবে, একটা একটা করে রিমুভ করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হবে? এই যে গ্লুকোজ 1-ফসফেট তো রিমুভ করতে থাকলো, রিমুভ করতে করতে কি হবে? একটা ব্রাঞ্চিং পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তখন কি হবে? তখন তো ওখানে তো 1,4 লিঙ্কেজ না যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এখানে কাজ করবে, সে তখন কাজ করতে পারবে না। তাহলে তখন কি হবে? যে কোনো একটা ব্রাঞ্চিং পয়েন্টের যখন 4টা করে গ্লুকোজ থাকবে, ব্রাঞ্চিং পয়েন্টের দুই পাশেই 4টা করে যখন গ্লুকোজ মলিকুল থাকবে, তখন কি হবে? তখন হচ্ছে ডি ব্রাঞ্চিং এনজাইম এখানে কাজ করবে। ডি ব্রাঞ্চিং এনজাইমের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গ্লুকান ট্রান্সফারেজ, একটা ডি ব্রাঞ্চিং এনজাইম। ঠিক আছে, তাহলে এটা কি করবে? প্রথমে এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ যে, সে হচ্ছে এখানে গ্লুকোজ রিমুভ করতে থাকবে, একটা করে গ্লুকোজ ব্রেকডাউন করবে, গ্লুকোজ 1-ফসফেট তৈরি করবে, তাই না? করতে করতে যখন দুই পাশেই 4টা এনজাইম, সরি 4টা গ্লুকোজ যখন থাকবে, তখন আসবে ডি ব্রাঞ্চিং এনজাইম। সে এসে কি করবে? সে এসে এটার আবার দুইটা পার্ট আছে, দুইটা ক্যাটালাইটিক সাইট আছে, একটা গ্লুকান ট্রান্সফারেজ আর একটা হচ্ছে 1,6 গ্লাইকোসাইডেস। হ্যাঁ, তাহলে এই তিনটা গ্লুকোজের একটা ইউনিটকে কি করবে? এই গ্লুকান ট্রান্সফারেজ যেটা, সে কি করবে? সে হচ্ছে ওখান একটা চেইন থেকে রিমুভ করে পাশের চেইনে নিয়ে যাবে। ঠিক আছে, এই চেইনে নিয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছ। তাহলে তিনটা গ্লুকোজকে রিমুভ করে পাশে একটা চেইনে দিয়ে দিল, পাশের চেইনে। তাহলে কি এখানে একটা গ্লুকোজ রেসিডিউ থাকলো ব্রাঞ্চিং এ, তার মানে ব্রাঞ্চিং পয়েন্টে এক্সপোজড হয়ে গেল। এখন এই ডি ব্রাঞ্চিং এনজাইমের যেই পার্ট 1,6 গ্লাইকোসাইডেস পার্ট, তখন এই যে এটা কিন্তু 1,6 লিঙ্কেজ আর বাকি সব 1,4 লিঙ্কেজ। হ্যাঁ, তাহলে একে রিমুভ করবে, এই ব্রাঞ্চ পয়েন্টটা ব্রেকডাউন, এই বন্ডটা ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করলে এখন আমরা একটা ফ্রি গ্লুকোজ পেয়ে যাব। এখানে কিন্তু গ্লুকোজ 1-ফসফেট নাই, লাস্টের যেটা গ্লুকোজ সেটা হচ্ছে ফ্রি গ্লুকোজ, কারণ এখানে ফসফোরাইলেজ কাজ করলো না, এখানে কিন্তু কাজ করলো 1,6 গ্লাইকোসাইডেজ এই এনজাইম, এখানে ফ্রি গ্লুকোজ পাচ্ছি। তাহলে প্রত্যেকটা চেইনের ব্রাঞ্চিং পয়েন্ট থেকে একটা করে ফ্রি গ্লুকোজ পাচ্ছি। এটা স্কেলিটাল মাসেলে হোক আর লিভারে হোক, সরাসরি আমরা ফ্রি গ্লুকোজ পেয়ে যাচ্ছি। এই জন্য বলেছিলাম স্কেলেটাল মাসলে সবগুলো হবে গ্লুকোজ 1-ফসফেট এবং কিছু খাবে ফ্রি গ্লুকোজ, সেটা কোনটা? এই ব্রাঞ্চিং পয়েন্টের এই গ্লুকোজগুলো ফ্রি গ্লুকোজ হিসেবে সরাসরি রিলিজ হবে। তাহলে রিব্রাঞ্চিংটা আবার বলি, এখানে গ্লাইকোজেন ফসফোরাইলেজ হচ্ছে মেইন এনজাইম, এটা কি করবে? প্রতিটা গ্লুকোজের 1,4 লিঙ্কেজ যেগুলো, সেগুলোকে ব্রেকডাউন করে ফ্রি গ্লুকোজ দিতে থাকবে। যখন একটা ব্রাঞ্চিং পয়েন্টে দুই পাশেই 4টা করে গ্লুকোজ থাকবে, তখন কি হবে? সেখান থেকে ডি ব্রাঞ্চিং এনজাইম তখন কাজ করতে আসবে। ডি ব্রাঞ্চিং এনজাইমের গ্লুকান ট্রান্সফারেজ যে সাইটটা বা যে পার্টটা, সে তখন 3টা গ্লুকোজের একটা রেসিডিউকে পাশের চেইনে ট্রান্সফার করে দেবে এবং ব্রাঞ্চ পয়েন্টে এক্সপোজ করবে। এই ব্রাঞ্চ পয়েন্টে তখন ডি ব্রাঞ্চিং এনজাইমের 1,6 গ্লাইকোসাইডেজ এটা এসে এখানে এই বন্ডটা ব্রেকডাউন করে একটা গ্লুকোজকে ফ্রি করে দিবে। এরপরে কি হবে? এরপরে এগুলোতে আবার সেই একই কথা, সেই
গ্লুকোজ ফসফোরাইলেজ, যেটা ফসফোরাইলেজ তখন কি করবে, এরকম একটা করে এখানে যে নতুন যেটা তৈরি হলো, এই যে নতুন একটা চেইন, লিনিয়ার চেইন, তাহলে কি গ্লাইকোজেন ফসফোরাইলেজ একটা করে গ্লুকোজকে ব্রেকডাউন করবে, গ্লুকোজ 1 ফসফেট তৈরি করবে, করতে করতে ব্রেকডাউন করতে থাকবে যতক্ষণ না আরেকটা ব্রাঞ্চিং পয়েন্ট সে পায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল কথা। তাহলে এই পুরো প্রসেসটা তাহলে কি হলো, কাজ করলো কে, গ্লাইকোজেন ফসফোরাইলেজ মেইন কাজ করলো এবং ব্রাঞ্চিং পয়েন্টে এসে ডি ব্রাঞ্চিং এনজাইম কাজ করবে। ঠিক আছে, তারপরে কি হবে, এরপর গ্লুকোজ 1 ফসফেট পেলাম, এটা কি হবে ফসফোগ্লুকোমিউটেস দিয়ে ওই যে গ্লুকোজ 6 ফসফেট, একই স্টেপ দুটারই, গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো এবং সবশেষে গ্লুকোজ 6 ফসফেটেজ, এই যে এনজাইমটা স্কেলেটাল মাসলে নাই, শুধুমাত্র লিভারে আছে, সেই এনজাইম দিয়ে গ্লুকোজ তৈরি হলো। আমরা কমপ্লিট ব্রেকডাউন, গ্লাইকোজেনের কমপ্লিট ব্রেকডাউন করে আমরা গ্লুকোজ পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আসুন, এখন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এই যে পাথওয়ে, সেই হচ্ছে হার্পারের যে পাথওয়েটা, সেই পাথওয়েটা এখানে দেখতে পাচ্ছ, একই পাথওয়ে, এটাতে দেখালাম। রেগুলেশনে আসো, রেগুলেশনের কথা মনে করো, এখানে কিন্তু এই ছবিটা এখানে ছোট করে দেওয়া আছে, হ্যাঁ, জাস্ট এটাই দেখো বড় করে দেই। আমাদের মূল এনজাইম হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ আর একটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, হ্যাঁ, কাজে এই দুটো এনজাইমের শুধু এখানে দিয়েছি, এবং যে রেগুলেট করে সেই রেগুলেট করে হচ্ছে সাইক্লিক এএমপি, হ্যাঁ, সিএএনপি। সাইক্লিক এএমপি একটা, এটার কনসেন্ট্রেশন যখন বাড়ে, এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ মানে ব্রেকডাউনের এনজাইমটাকে স্টিমুলেট করবে। ঠিক আছে, আর হচ্ছে গ্লাইকোজেন সিনথেস মানে গ্লাইকোজেন তৈরির এনজাইমটাকে ইনহিবিট করবে, হ্যাঁ, কাজ কমিয়ে দিবে। তাহলে কি সাইক্লিক এএমপি গ্লাইকোজেনোলাইসিস ব্রেকডাউনকে বাড়াবে আর সিনথেসিসকে কমাবে। ঠিক আছে, তাহলে এখন এই সাইক্লিক এএমপি কে আবার ইনহিবিট করে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন আবার এটাকে ইনহিবিট করে। তাহলে কি করে দেখো, ইনসুলিন ইনহিবিট করলে কি হবে, সাইক্লিক এএমপি তখন নিজের কাজ করতে পারবে না। তখন কি হবে, এই কাজটা তখন হবে না। সাইক্লিক এএমপি কে যেহেতু থামিয়ে রেখেছে, অতি স্টিমুলেট করতে পারছে না, কাজে গ্লাইকোজেন ব্রেকডাউন হবে না। তখন কি হবে, তখন গ্লাইকোজেন সিনথেসিস, নরমালি এ ইনহিবিট করে রাখছিল, কিন্তু এখন এর কাজ মানে এ তো এখন দুর্বল, তাহলে এই ইনহিবিশনও দিতে পারছে না, তখন গ্লাইকোজেন সিনথেসিস হবে। মানে আমাদের ব্লাডে যে গ্লুকোজ থাকবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়ে লিভারে চলে যাবে, স্কেলেটাল মাসলে চলে যাবে, হ্যাঁ। তাহলে ইনসুলিনের কাজ কি, ব্লাড গ্লুকোজ লেভেল কমানো, এইভাবে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমিয়ে দেবে। আরো দুটা হরমোন আছে, গ্লুকাগন আর এপিনেফ্রিন, এই কি করবে, সাইক্লিক এএমপি কে স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কি হবে, তখন সাইক্লিক এএমপির কাজ আরো বাড়বে, তখন কি হবে, গ্লাইকোজেন ব্রেকডাউন বাড়বে এবং আমাদের গ্লুকোজ লেভেল, ব্লাডের গ্লুকোজ লেভেল, গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে কি তৈরি হবে, গ্লুকোজ, সেই গ্লুকোজটা যাবে আমাদের ব্লাডে, হ্যাঁ, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে আর গ্লাইকোজেন সিনথেসিসটা কমে যাবে। মানে ব্লাডের যে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে ব্লাডেই থাকবে, সিনথেসিস হয়ে লিভারে আর গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল রেগুলেশন এটা। তাহলে সাইক্লিক এএমপি হচ্ছে রেগুলেট করবে মেইন এনজাইম দুটোকে, এবং সাইক্লিক এএমপি কে আবার রেগুলেট করবে হরমোন কোনটা, ইনসুলিন, গ্লুকাগন, এপিনেফ্রিন, হ্যাঁ। আচ্ছা, আর একটা লাস্ট কথা, হ্যাঁ, গ্লাইকোজেন মেটাবলিজমের, এই যে গ্লাইকোজেন মেটাবলিজমে আমরা যে এনজাইম গুলো পড়লাম, এই এনজাইম গুলোর কি কনজেনিটাল ডিফেক্ট হতে পারে, হ্যাঁ, জেনেটিক ডিফেক্ট হতে পারে, ইনহেরিটেড ডিফেক্ট হতে পারে, যে কোনো এনজাইম হয়তো আমাদের জন্মগতভাবে আমাদের বডি তৈরি করতে পারে না, হ্যাঁ, অথবা তৈরি হলেও ডিফেক্টিভ একটা এনজাইম তৈরি হচ্ছে, তখন কি হবে, এই মেটাবলিজমটা হ্যাম্পার হবে। যদি লিভারের এনজাইম তৈরি না হয়, তাহলে লিভারে মেটাবলিজম হ্যাম্পার হবে, মাসলে যদি তৈরি না হয়, মাসলের মেটাবলিজম হ্যাম্পার হবে। তাহলে এটা সাইটের উপর ডিপেন্ড করে আমাদের যে, তখন গ্লাইকোজেন মেটাবলিজম যদি হ্যাম্পার হয়, তাহলে কি হয়, গ্লাইকোজেন তৈরি হচ্ছে কিন্তু ব্রেকডাউন হতে পারবে না, অথবা ব্রেকডাউন হলেও ইনকমপ্লিট ব্রেকডাউন হবে, অথবা ঠিকমতো তৈরি হতে পারছে না, গ্লাইকোজেন চেইন গুলো ফরমেশন হতে পারছে না। ঠিক আছে, তাহলে লিভার বা মাসল গ্লাইকোজেন গুলো অ্যাবনর্মাল হবে, ফলে কি লিভার ড্যামেজ হয় এবং মাসল উইকনেস হয়, হ্যাঁ, এবং আলটিমেটলি কিছু কিছু ডিজিজ এমন আছে সেটা ডেথ পর্যন্ত হতে পারে, হ্যাঁ, আর্লি ডেথ, অল্প বয়সে এটা মারা যেতে পারে। স্টোরেজ ডিজিজটা ক্লাসিফিকেশন তোমরা হারপারে যদি দেখো আরো লম্বা ক্লাসিফিকেশন, এখানে মোটামুটি ছোট একটা ক্লাসিফিকেশন আছে। এটা তোমরা আগে গ্লাইকোজেন মেটাবলিজম ভালো করে পড়বে, তারপরে তোমরা স্টোরেজ ডিজিজটা পড়তে আসবে। মেটাবলিজম যদি না পারো, আমরা কিন্তু স্টোরেজ ডিজিজ নিয়ে মাথা ঘামাই না, এটা তুমি পড়তে না পারলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মেটাবলিজম যখন পারবা, বেশি মার্ক ক্যারি করার জন্য আমরা তখন এটা ধরতে পারি তোমাদের।
ঠিক আছে, অনেক সময় রিটেনে শর্ট নোট আসে, এই যে ভন গার্কি ডিজিজ শর্ট নোট চলে আসে। ঠিক আছে, তাহলে এই যে ক্লাসিফিকেশন দেখো, টাইপ 1 ভন গার্কি ডিজিজ, 2 পম্পে ডিজিজ, 3 কোরি ডিজিজ, 4 অ্যান্ডারসন ডিজিজ, হ্যাঁ, 5 ম্যাকার্ডেল, 6 হার্স, এরকম এতগুলো মনে না রাখলেও অন্তত ভন গার্কে, পম্পে, অ্যান্ডারসন, ঠিক আছে, এই কয়েকটা মনে রাখো। ভন গার্কে কোনটা? গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম, হ্যাঁ, এটা ডিফেক্ট হবে এবং লিভার এবং কিডনি দুই জায়গায় এটা এফেক্ট করবে। ঠিক আছে, যার ফলে মেটাবলিজমটা তখন হ্যাম্পার হবে, তখন লিভার এনলার্জড হবে। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া হবে, কারণ ঠিকমতো গ্লুকোজ সাপ্লাই দিতে পারবে না, যেহেতু এই এনজাইম ডিফেক্ট আছে, গ্লুকোজ তৈরি করতে পারবে না। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটাতেই দেখবে এরকম কিছু করে দেওয়া আছে। হ্যাঁ, এটা বললাম তো, এটা তোমাদের যদি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা যদি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারো, যেটা আমি আগে বললাম, যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো ডিফেক্টের কারণে হয় গ্লাইকোজেন ঠিকমতো তৈরি হচ্ছে না, অথবা গ্লাইকোজেন ঠিকমতো ব্রেকডাউন হচ্ছে না, তাহলে কি অ্যাবনর্মাল ডিপোজিশন হবে গ্লাইকোজেন লিভারে অথবা মাসলে। হ্যাঁ, তখন আমাদের এই ডিজিজটা হবে এবং আমাদের মাসল উইকনেস হয়, লিভার ড্যামেজ হয়, হ্যাঁ, ঠিকমতো কাজ করতে পারে না। এইটুকু মিনিমাম বলতে হবে। হ্যাঁ, এরপরে ক্লাসিফিকেশন অনেক সময় রিটেনে আসে, এই দুই একটা বা শর্ট নোট আসে ভন গার্গের ডিজিজ, তখন তোমরা সেটা বলতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা গ্লাইকোজেন মেটাবলিজম থেকে আমরা কি পড়লাম আজকে? গ্লাইকোজেনটা কি সেটা সম্পর্কে একটু জেনেছি, গ্লাইকোজেন সিনথেসিস, গ্লাইকোজেনেসিস কিভাবে হয়, স্টেপস গুলো পড়লাম, গ্লাইকোজেনোলাইসিস কোথায় হয় এবং স্টেপস গুলো পড়লাম, এগুলো রেগুলেশন কিভাবে হয় সেটা পড়লাম। তারপরে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এটা সম্পর্কেও একটু জানলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।